হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এনআর টিভি এবং নাহার ব্লগ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আম আজকে বরাবরের মতো আবারও আমরা অবসরপ্রাপ্ত সচিব ডক্টর আজিজুর রহমানকে আপনাদের সামনে এনেছি। তো আমরা আজকে তার সাথে কথা বলবো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তো চলুন তাহলে কথা বলি। কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন বারবার আছেন? আমার প্রোগ্রামে আসতে আপনার কেমন লাগে আগে সেটা বলুন। আসলে সৃষ্টিশীল কাজে অংশগ্রহণ করতে তো ভালোই লাগে। যতবারই আপনি ডাকবেন ততবারই আসবো। সৃষ্টিশীল কাজে উৎসাহ দেওয়া উচিত। ধন্যবাদ। তো ওই যে আমাদের এই দেশের যে পরিস্থিতি, সাম্প্রতিক দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক যে প্রেক্ষাপটে যে বিষয়গুলা, অস্থিরতা, খুন, ধর্ষণ, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে যে কোনো সোসাইটিতেই খুন, ধর্ষণ, অস্থিতিশীলতা হয় থাকে এবং একসময় এটা দূরীভূত হয়ে যায়। কিন্তু বাংলাদেশের জন্য এবং বিশেষ করে এইবার যে খুন, হত্যা, ধর্ষণ, সামাজিক অস্থিরতা হচ্ছে, এটা একটু ব্যতিক্রম ধর্মী। এটা রাজনৈতিক পট পরিবর্তনের পর যে সামাজিক অস্থিরতার যে একটা নর্মাল প্রবাহ থাকে, এটা কিন্তু এবার কিন্তু এই প্রবাহের মধ্যে নাই। মনে হচ্ছে কোথা থেকে কারা যেন কীভাবে পুতুল নাচের মতন আমাদের দেশের সরকার, জনগণ এবং বিশেষ করে যারা রাজনৈতিক সক্রিয় কর্মী, অ্যাক্টিভিস্ট যারা আছে, তাদেরকে যেন কোথা থেকে কারা যেন শুধু ধরে নাড়ছে, যে কারণে এই অস্থিরতাটা সহজেই দূরীভূত হবে এমন আশা করা যায় না। দেশের রাজনৈতিক পট তো আগেও ঘটেছে বহুবার এরকম হয়েছে। তো এবারের পরিস্থিতিটা এমন হওয়ার কারণ কি? এই ভয়াবহতা হওয়াটার কারণ কি? এখানে আমি যে জিনিসটা বলবো যে আগেও রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এরশাদের সময় ব্যাপক পরিবর্তন হয়েছে, বা খালেদা জিয়ার সময় প্রথমবার যখন ক্ষমতা থেকে তাকে জনতার মঞ্চ করে যখন নামিয়ে দেওয়া হলো, তখনও কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সময় অনেক অনেক দাঙ্গামা হয়েছে। কিন্তু এইবারের পটটা একটু ভিন্ন। আমরা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে বাংলাদেশে 29 মিলিয়ন রাজনৈতিক সংস্কারের জন্য দেয়া হয়েছে। এখন গত 17 সাল থেকে এই টাকাটা দেয়া হয়েছে। কখন কিভাবে কার মাধ্যমে দিল, প্ল্যানিং কমিশন জানে কিনা, সরকার জানে কিনা, জনগণ জানে কিনা, মিডিয়া জানে কিনা, তার কোনো খবর নাই। মাত্র 2 জন লোকের মাধ্যমে 29 মিলিয়ন ডলার বাংলাদেশে এসছে এবং খরচ হচ্ছে। স্বভাবতই প্রশ্ন আসে, কেন আসলো, কি কোথায় খরচ হলো, কারা খরচ হলো? এখানে আসলে সকল সন্দেহটা পুঞ্জীভূত যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এর পেছনে আন্তর্জাতিকভাবে বা জাতীয়ভাবে কোনো চক্র সেখানে কাজ করছে, যারা আমাদেরকে এই দেশের শান্ত, শিষ্ট, সাবলীল একটা দেশকে এরকমভাবে উলটপালট করে একেবারে বিশৃঙ্খল পর্যায়ে নিয়ে গেছে। এখন যারা এই কাজটা করেছে, যা তার পেছনে আছে, তাদের কি উদ্দেশ্য, তাদের কি টার্গেট, তারা কোথায় নিয়ে যেতে চায়, কোথায় নিয়ে যাবে, এগুলো যদি আমরা ভালোভাবে না জানি, এ সম্পর্কে সঠিক মন্তব্য করা যাবে না। তবে অনুমান করা যায় যে সহসা মনে হয় এই দুর্বিপাক থেকে আমরা মুক্তি পাচ্ছি না। আচ্ছা, দেশের এই পরিস্থিতিতে আপনি দেশের উন্নয়নের কোনো আলামত দেখতে পাচ্ছেন? নতুন সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে কিন্তু একটা মাত্রই আমাদের ছিল, একটা মাত্রই দায়িত্ব তাদের ছিল, সেটা হলো একটা নিরপেক্ষ নির্বাচন করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার ক্ষমতায় আসার পর তারা একের পর এক তাদের যে কর্মপরিধি তারা বৃদ্ধি করছে, এবং যা এই সরকারের টার্মস অফ রেফারেন্সে নাই সে সকল জিনিসপত্রও তারা হ্যান্ডেল করতে শুরু করেছে। ইভেন তারা স্থানীয় নির্বাচনের জন্য তারা তৎপর হতে খায়েশ প্রকাশ করেছে। তো এতে আমি যেটা মনে করি আর কি, যে বর্তমান যে সরকার, সে সরকারের পক্ষে এখন পর্যন্ত বলার মতন, প্রকাশ করার মতন, প্রদর্শন করার মতন এমন কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখনও কেবল যেন জাল বিস্তার হচ্ছে। কবে সেই জাল টেনে আনবে
সেটা আমরা অনুমান করতে পারছি না। আর তত্ত্বাবধায়ক সরকার ডিসেম্বরে নির্বাচন, প্রথমে জুনের কথা বলেছে, তারপর ডিসেম্বর না যদি হয় তাহলে না, তারপর জুন যাবে, তারপরে তো আর এই সরকার এখানে থাকতে পারবে না, তখন আবার দেশের রাজনৈতিক অশান্তির সৃষ্টি হবে। কিন্তু ডিসেম্বর বলেন বা আগামী জুনই বলেন, মানে 26 সালে জুনই বলেন, যে পরিমাণ টার্মস অফ রেফারেন্স তারা গ্রহণ করেছেন, এই 2026-এর জুন কেনা 2026-এর ডিসেম্বরেও তারা সেটা গুছিয়ে আনতে পারবে না। আর দৃশ্যমান কোনো অগ্রগতি তো এই পর্যন্ত ওনারা আমাদেরকে দেখাতে পারেননি। তো সে স্বভাবতই কারণেই এই সরকারের উপর আমাদের আরও অবজার্ভ করতে হবে। এই মুহূর্তে বলার মতো নাই, কিন্তু আমাদেরকে অবজার্ভ করতে হবে এই সরকারের গতি প্রবাহ, কোথায় যাচ্ছেন, কী করছেন, এটা আমাদেরকে দেখতে হবে। তা আপনি কি মনে করেন যে এই সামনে নির্বাচনে দেশের পরিস্থিতি শান্তভাবে ফিরে আসবে? আপনার কাছে কি মনে হয়? প্রথম আমার মনে যেটা আসে, আসলে আদৌ কি নির্বাচন হচ্ছে? নির্বাচন একটা কার্যক্রম, এটা একটা এটা একটা ক্যালেন্ডার আছে। এই ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচনটা আস্তে 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 নির্বাচনের দিকে এগিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারছে না আমাদের দেশে নির্বাচনটা কবে হবে। তো নির্বাচন কবে হবে সেটাই যদি বলতে না পারে, তাহলে তো ক্যালেন্ডারও রেডি করা যাবে না। ক্যালেন্ডার বলতে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন করা, নমিনেশন আহ্বান করা, এবং একসময় নির্বাচন করা, এগুলির যে পর্যায়ক্রমে কতগুলি ধাপে ধাপে কতগুলি কাজ আছে, এই কাজগুলির কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। তো স্বভাবতই কারণে মনে হচ্ছে যে আদৌ দেশে নির্বাচন হচ্ছে কিনা। দ্বিতীয়ত হলো, যদি নির্বাচন হয় কারা কারা অংশগ্রহণ করতেছে। এখানে এমন কোনো দলকে বাদ দেওয়া যাবে না যে দলের বাদ দিলে পরে আন্তর্জাতিকভাবে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়। আবার বর্তমান সরকার বা প্রশাসন এমন কারো পক্ষ নিতে পারবে না যাদের পক্ষ নিলে পরে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়। তো আসলে নির্বাচন কবে হচ্ছে, নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনের সরকারের দায় দায়িত্ব, সরকারের যে সরকারের উপর যে দায় দায়িত্ব আছে, সেই দায়িত্ব কতটুকু সুন্দরভাবে প্রতিপালিত হয় তার উপর নির্ভর করে নির্বাচনের পর এদেশে শান্তি ফিরে আসবে কিনা। আর যদি এই নির্বাচনের যদি নিরপেক্ষভাবে, প্রশ্নাতীতভাবে যদি নির্বাচনটা করা না যায়, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যে আরও বিপর্যয় অপেক্ষা করছে। আচ্ছা, এই যে শান্তি শৃঙ্খলা আইন সব কিছুতে পুলিশ ওতপ্রোতভাবে জড়িত, তো ইদানিং পুলিশের যে ভূমিকা, আপনি সেটাকে কিভাবে দেখছেন? এটা আমার কাছে একটা অস্বনির্ভর মতো মনে হয়। দেশ শাসন করবে সরকার, তার এক্সিকিউশনে থাকবে পুলিশ। এখন পুলিশকে এমনভাবে রগড়ানো হয়েছে যে পুলিশ এখন কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য, পুলিশের ভূমিকাটা এখানে এমন যেন দড়ি মাছ না নাচি পানি। আর এইখানে পুলিশের পাশাপাশি আজকে সেনাবাহিনীকে মাঠে নামাই দেওয়া হয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। এবং সেনাবাহিনী যেখানে থাকে স্বভাবতই কারণে পুলিশ পিছনে চলে যায়। আর সেনাবাহিনী তো কোনো একটা দেশের আইন শৃঙ্খলার একটা বিকল্প হতে পারে না। তারা ফর দ্য টাইম বিং 1 দিন 2 দিন 3 দিনের জন্য আসবে, আবার দায়িত্ব শেষ করে চলে যাবে। কিন্তু দেখা যায় প্রতি 2 মাস পর পর তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার রিনিউ করা হইতেছে। যে কোনো ঝগড়া বিবাদে আর্মি যে হাজির হচ্ছে, দোকানের সাথে কাস্টমারের গোলমাল হচ্ছে, সেখানেও হাজির হচ্ছে। আমার তো মনে হয় কিছুদিন পরে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি হলেও হয়তো আর্মি গিয়ে সেখানে হাজির হয়ে যাবে। আর একটা কথা বলতে চাই, এখানে পুলিশ যেহেতু আর্মি নামানো হচ্ছে, পুলিশ কিন্তু ঠিক মতো দায়িত্ব পালন করছে না বিধায় ঘটনাগুলো ঘটছে। আর সেই মুহূর্তে কিন্তু আর্মি নামাই দেওয়া হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে না, বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা এরকম না। আসলে পুলিশ যে দায়িত্বটা পালন করে শুধু বাংলাদেশেই না, পৃথিবীর সব দেশেই পুলিশের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। সে দায়িত্ব হলো, পুলিশের প্রথম দায়িত্ব হলো ল অ্যান্ড অর্ডারকে এনফোর্স করা, আইনকে প্রয়োগ করতে হবে, আইন প্রয়োগ করে যা করা দরকার তাই করতে হবে। এখন আমেরিকা ব্রিটেনের যে পুলিশ, তাদেরকে আমাদের দেশের মতো মার দাঙ্গা হতে হয় না। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মার দাঙ্গা, জল কামান, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস দিয়েও তাদেরকে রাখা যায় না, তাদেরকে নিয়ন্ত্রণে রাখা, তাদেরকে ঠেকানো যায় না, তাদেরকে নিষ্ক্রিয় করা যায় না। সিচুয়েশনটা যেখানে এরকম, সেখানে পুলিশের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, পুলিশের ধরতে গেলে বলা যায় যে পুলিশের
বেশ ইয়া হয়েছে, পুলিশের প্রতি ঝড়ঝাপটা গেছে। তারপরে পুলিশ তারাও এখন চিন্তা ভাবনা করে যে আমি বিগত সরকারের আমলে আমি দায়িত্ব পালন করেছি, পালন করতে যাই আমি কোথাও লাঠিচার্জ করছি, কোথাও আমি টিয়ার গ্যাস মেরেছি, এই জন্য তো আমাকে ওই সরকারের পরে তো আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এখন আমি যে বর্তমান সরকারের আমলে যে আমি আবার যে লাঠিচার্জ করবো, টিয়ার গ্যাস মারবো, জল কামান মারবো, সাউন্ড গ্রেনেড মারবো, পরে সরকার যে এসে যে আমাকে আবার কাঠ করে দাঁড় করাবো, তার কি গ্যারান্টি আছে? যে কারণে পুলিশ একটু নিষ্ক্রিয়, তারা আগের মতন সক্রিয় না। এই নিষ্ক্রিয় অবস্থাতে পেছনে এনে নামানো হয়েছে আর্মি, যেহেতু পুলিশের এই সিচুয়েশনে পুরো এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তার জন্য আর্মিকে পিছনে এনে নামানো হয়েছে। পরবর্তীতে আমি আরেকটা কথা জানতে চাই, এই যে বাচ্চাদের ধর্ষণের বিষয়টা, জি, এটা আপনি কি ভাবছেন? এটা আপনি কি দৃষ্টিতে দেখছেন? আচ্ছা, সবাই বলে বোরকা পড়তে, তো এই বাচ্চাদের প্রতি কি দেখে আকৃষ্ট হয়ে যে ধর্ষণের ঘটনাটা ঘটছে, আপনার কাছে কি মনে হয়? আসলে যারা ধর্ষণ করছে তারা সব আমলেই চেষ্টা করছে ধর্ষণ করার জন্য বা করে থাকে। একটা ধর্ষণ যারা করে এটা তো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি করে না, কোনো একটা প্রেক্ষাপটে কোনো একজন লোক একটা ধর্ষণে নিপতিত হয় না, এর পরপর যে বাচ্চাদের সাথে ঘটনাটা ঘটছে, এটা কেন বাচ্চাদের সাথেই কেন ঘটছে? বাচ্চাদের সাথে এটা আমি বলবো সেটা কাকতালীয়। বাচ্চাদেরকে যে টার্গেট করে যেন আমি বাচ্চাকেই করব, আমার মনে সেটা ঠিক না। তার ধর্ষণ করার মতন তার মানসিক বিকৃতি ঘটেছে, তার সামনে হয়তো বাচ্চারা নিরীহ মনে হয়েছে, বা সেই ক্ষেত্রে সে বাচ্চাটাকে সে টার্গেট করছে। কিন্তু এই জায়গায় যদি একটা যে যুবতী মেয়েও থাকতো, তাহলে মনে হয় তাকেও ধর্ষণ করতো। আর যুবতী মেয়ের বাচ্চার সাথে ডিফারেন্সটা হলো যে বাচ্চারা তো প্রতিরোধ করতে পারে না, বাচ্চাকে সহজে কাবু করা যায়, একটা যুবতী মেয়েকে সহজে কাবু করা যায় না। তো ওই ধর্ষণকারীর জন্য বাচ্চাটা একটা সফট টার্গেট, যে কারণে দেখা যায় যে একটা যুবতী মা বা কিশোরীকে ধর্ষণ না করে ওই ছোট বাচ্চাটাকে সফট টার্গেট হিসাবে তারা ব্যবহার করছে। আচ্ছা, আমি যদি একটু বলতে চাই যে এখানে ছোট বাচ্চাদের ধর্ষণের ক্ষেত্রে পরপরই কিন্তু এরকম ঘটছে, পরপরই অনেকগুলি ঘটেছে। তা আপনার কাছে কি মনে হয় না যেটা কোনো একটা চক্র এগুলা করছে? আমি আসলে এটাকে চক্র বলতে চাই না, কোনো চক্রান্ত করে ধর্ষণে কাউকে নামানো, এটা আমি মনে করি না। মানুষের জৈবিক চাহিদা আছে, আর এটা যেন বিকৃত হয়ে যায়, তখন সে কি শিশু না কিশোর না যুবতী, এটা বা বয়স্ক মহিলা, এটা মনে হয় ওইভাবে মনে হয় বিষয়টা দেখার অবকাশ কম। একটা যৌন বিকৃতি ঘটেছে, সে কারণে করছে, আর সফট টার্গেট হিসেবে শিশুটা সামনে আসছে, শিশুটাকে সে গ্রহণ করছে। আমি বিষয়টাকে এরকমই দেখি, কোনো সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে কোনো একের পর এক শিশু ধর্ষণ করছে, এটা মনে হয় আমার কাছে এরকম মনে হয় না। আচ্ছা, তো আমরা তো সে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাথে অনেক কথাই হলো, অনেক কিছু জানতে পারলাম। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি সার্বিকভাবে দেশে বর্তমান পরিস্থিতিতে আমি আহ্বান জানাবো সকলকে সজাগ থাকার জন্যে। আমাদের মনে করার কোনো সুযোগ নাই যে সহসাই বুঝি আমরা মুক্তি পেয়ে যাচ্ছি। আর যারা নাকি এটা নিয়ে যারা বা কোনো মহল থেকে বা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে যদি এমন কিছু হয়ে থাকে, সেটা আমাদেরকে সরকার কতটুকু আগে আসলো সেটা সে না দেখে আমাদের নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে, আমরা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করতে পারি। ধন্যবাদ আপনাকে। তো আপনাকেও ধন্যবাদ এই ধরনের একটি সেশনের আয়োজন করার জন্য। আমি মনে করি বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক ক্রান্তিকালে আমাদের দেশের বিভিন্ন চ্যানেলে এই ধরনের আলোচনার আয়োজন করার দরকার আছে, এবং আলোচনা করে মানুষকে সচেতন করারও অবকাশ আছে। এই জন্য আমি আপনাকে শেষবারের মতো ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের প্রোগ্রাম আজকে এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর দেখছেনই তো দেশের পরিস্থিতি, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে। সামনে ঈদ উপলক্ষে আরও চুরি, ডাকাতি, ছিনতাই হতে পারে, তাই সবাই সতর্ক থাকবেন। আর অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাবধানে রাখবেন, ছেলে মেয়েকেই নিরাপদ নয়। বাচ্চাদের অবশ্যই সঙ্গে নিয়ে আপনারা, বিশেষ করে মেয়ে বাচ্চাদের সাথে করে নিয়ে যাবেন। স্কুল, কলেজ, প্রাইভেট যেখানেই দেন না কেন, সব জায়গাতেই সতর্কতার সাথে আপনারা চলাফেরা করবেন। তো ভালো থাকবেন সবাই।
আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।